হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্বাস্থ্যের সহজ পাঠ। আজকে আমাদের এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রোবটিক সার্জারি। রোবট কথাটা শুনলেই আমাদের মনে হয় যেন একটা বড় সড়ো মেশিন, যেটা দেখতে হয়তো মানুষের মতো বা অন্যরকম। রোবটকে মানুষ সেই সমস্ত কাজে ব্যবহার করে যে সমস্ত কাজগুলো মানুষের পক্ষে ফিজিক্যালি হয়তো করা একটু দুষ্কর বা কখনো কখনো অসম্ভব। সেটা হতে পারে খুব প্রচণ্ড হাই টেম্পারেচারে কাজ করা, বা হতে পারে খুব মারাত্মক প্রিসিশন লাগবে এরকম কোনো কাজ করা। যুদ্ধক্ষেত্রে রোবটের ব্যবহার খুব কমন একটা জিনিস। আবার বর্তমানে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টে খাবার সার্ভ করাই হোক, কিংবা অন্য কোনো এমন কোনো কাজ যে জিনিসটা হয়তো অ্যাপারেন্টলি কিছুদিন আগে পর্যন্ত মানুষ ছাড়া অন্য কেউ করতে পারে এটা ভাবা যেত না, সে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সোফিয়া নামের যে রোবট, এআই কন্ট্রোল রোবট, সেটা তো পৃথিবী বিখ্যাত। সেই একই রকমভাবে রোবট জায়গা করে নিয়েছে চিকিৎসা ক্ষেত্রেও। নানান দিকে এখন শোনা যাচ্ছে যে রোবোটিক সার্জারির কথা। রোবোটিক সার্জারি জিনিসটা শুধুমাত্র যে প্রথম বিশ্বের দেশগুলোতে হচ্ছে এরকম নয়, কিন্তু আমার আপনার শহর কলকাতা বা ভারতবর্ষের অন্যান্য নানান জায়গাতে এই রোবোটিক সার্জারি এখন একটা দৈনন্দিন ঘটনাই ঘটে উঠছে। আজকে এই রোবোটিক সার্জারি নিয়ে চলুন পরপর আমরা আলোচনা করতে থাকি। রোবটিক সার্জারির কথা শুনলেই আমাদের মনে হয় যেন কোনো রোবট এসে দাঁড়িয়ে অপারেশনটা করছে। আসলেই কি ব্যাপারটা তাই? না, একদমই তা নয়। মোটেই এরকম নয় ব্যাপারটা যে রোবট এলো, এসে একটা মানুষ শুয়ে আছে, তাকে কচকচ করে কাটতে শুরু করলো। অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারিতে যেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় সেটাকে হয়তো বলা যেতে পারে রোবোটিক আর্ম। এই রোবোটিক সার্জারি জিনিসটা আমাদের যে এখন দৈনন্দিন জীবনে খুব কমন হয়ে যাওয়া মাইক্রো সার্জারি যে ব্যাপারটা, অর্থাৎ মিনিমাল ইনভেসিভ সার্জারি, সেই জিনিসটারই একটা অ্যাডভান্সড ভার্সন বলা যেতে পারে। আমরা যখন বিভিন্ন রকম ল্যাপারোস্কোপিক সার্জারি বা সোকল্ড মাইক্রো সার্জারি করি, তখন হচ্ছে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেই সমস্ত যন্ত্রপাতির মুভমেন্টে এবং হ্যাপটিক ফিডব্যাক পেতে, মানে আমি কি করলাম, কোনটা স্পর্শ করলাম, কোনটাকে টাচ পেলাম, সেগুলোতে অসুবিধা হয়। 3D ভিশন, ডেপথ পারসেপশন, মানে আমি কোন জিনিসটা কতটা দূরে আছে, দুটো জিনিস, দুটো শিরা আছে বা দুটো লুমিনাল স্ট্রাকচার আছে বা যে কোনো রকম জিনিস, দুটো কোষ কলা যা কিছু রয়ে থেকে থাকুক না কেন, সেটা একটা আরেকটার থেকে কতটা দূরে আছে সেই ডেপথ, এটাও বুঝতে অসুবিধা হয়। রোবোটিক সার্জারির ক্ষেত্রে যেহেতু 3 ডাইমেনশনাল ভিশন পাওয়া যায়, একটা নতুন টেকনোলজি যেখানে সার্জেন পরিষ্কারভাবে বুঝতে পারেন ডেপথ কতটা আছে, সেটা একটা এর অত্যন্ত ইম্পর্টেন্ট সুবিধে। এইরকম নানান রকম সুবিধে আছে বর্তমান রোবোটিক সার্জারির ক্ষেত্রে। রোবোটিক সার্জারিতে সুবিধা আছে উভয় তরফেরই, রুগীদের দিকেও আর সার্জেনদের দিকেও। কীরকম সুবিধে? রুগীদের সুবিধাগুলো হচ্ছে তাকে কম দিন হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে, কারণ হ্যাঁ অবভিয়াসলি মিনিমাল ইনভেসিভ, মানে ছোট করে কাটা রয়েছে। অবভিয়াসলি যত ছোট কাটা হবে সেক্ষেত্রে ব্লিডিং হওয়ার সম্ভাবনাও তত কম হবে, ব্যথা যন্ত্রণা হ্যাঁ সেটাও কম হওয়ার কথাই। এর বাইরে কি কি হয়? এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে প্রিসিশন অনেক বেটার হওয়ার জন্য টিস্যু হ্যান্ডলিং অ্যাপারেন্টলি হয়তো কিছুটা কম হওয়ার কথা। সার্জেনদের দিকে সুবিধে, হ্যাঁ সেখানেও অনেক রকম সুবিধে আছে। কী কী সুবিধে? সার্জেনদের দিকে যেটা সুবিধে সেটা হচ্ছে অনেক রকম জায়গা থাকে যেখানে আমাদের পক্ষে অ্যাক্সেস করতে অসুবিধা হয়। শরীরের অনেকটা গভীরতম জায়গা, পেলভিস বা কোমরের যে পটিদেশ তার তলার দিকের অংশ, প্রস্টেট সার্জারির ক্ষেত্রে এই সমস্যাটা হয়। চেস্ট, বুকের ক্ষেত্রে ভেতরের দিকে অপারেশন করতে গেলে অ্যাক্সেস করতে ডিফিকাল্ট হতে পারে, সেই অ্যাক্সেসগুলো খুব সহজেই পাওয়া সম্ভব এই রোবোটিক সার্জারিতে। আর একটা জিনিস, মাইক্রো সার্জারিতে আমরা যখন সেলাইটা, আমরা রিস্ট মুভমেন্টটা পাই না, আমাদের সেলাই করতে গেলে এই এলবো থেকে মুভ করতে হয়, সেক্ষেত্রেও সার্জেনের একটা ডিফিকাল্টি আছে। রোবোটিক সার্জারিতে আমাদের পক্ষে ব্যাপারটা অনেক অ্যাপারেন্টলি সুবিধে হয়ে যায় এরকম। আর এটা এ নিয়ে কোনো দ্বিমত নেই যে সার্জেনের যদি অপারেশন করতে সুবিধা হয় তাহলে পেশেন্টের জন্য সেটা বেনিফিশিয়াল। কী কী সার্জারিতে এটা করা হচ্ছে? অবভিয়াসলি প্রস্টেট সার্জারি, হার্ট সার্জারি বা অন্য কোনো থোরাসিক সার্জারি। বেশিরভাগ ক্ষেত্রে যে পেলভিক সার্জারিগুলো হচ্ছে, যেমন গাইনোকোলজিক্যাল সার্জারি, এমনকি কিছু কিছু অর্থোপেডিক সার্জারিতেও এই রোবটের বর্তমানে ব্যবহার আছে। রোবোটিক সার্জারিকে নানান রকম ভাগে ভাগ করা যেতে পারে। কোনোটা হয়তো মানে পুরোটাই হিউম্যান কন্ট্রোলড, কিছু ক্ষেত্রে রোবট অ্যাসিস্ট করছে মানুষকে সিদ্ধান্ত নিতে। বর্তমান এআই টেকনোলজি এমন একটা জায়গায় আস্তে আস্তে আসছে যেখানে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে হয়তো
মেশিন নিজে নিজে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অপারেশন করবে। অর্থাৎ প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলাম যে রোবট কি নিজে নিজেই অপারেশন করছে, উত্তর ছিল না। ব্যাপারটা হয়তো আর সেটা থাকবে না। সেক্ষেত্রে রোবট অনেক নিখুঁতভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে অপারেশন করতে চলেছে, এরকম দিনও আসতে পারে। রোবোটিক সার্জারি কি সবটাই ভালো? না, জীবনে শুধু ভালো এমন কোনো কিছু পাওয়া সম্ভব নয়। রোবোটিক সার্জারির অনেক খারাপ দিকও রয়েছে। কি কি খারাপ দিক? এক নম্বর জিনিস যেটা, ব্যাপারটা এরকম নয় যে আমার কাল থেকে মনে হলো ঘুম থেকে উঠে আমি রোবোটিক সার্জারি করতে শুরু করব আর করতে পারবো, একদমই সম্ভব নয়। এটার জন্য স্কিল ডেভেলপ করতে হয়। ঠিক যেরকম ধাপে ধাপে আমরা অপারেশন করা শিখেছি, তার পরবর্তী ক্ষেত্রে ওপেন থেকে মাইক্রো সার্জারিতে কনভার্ট করতে হয়েছে, ও মাইক্রো সার্জারির নতুন নতুন ধাপ শিখেছি, একই রকমভাবে রোবোটিক সার্জারিতেও একটা লার্নিং পিরিয়ড থাকে। সেই লার্নিং পিরিয়ড, সেই স্কিল ডেভেলপমেন্ট পিরিয়ডটা পার করে না আসতে পারলে রোবোটিক সার্জন হওয়া খুবই শক্ত ব্যাপার। এর ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে অপারেশন ডিউরেশন অনেকটা বেড়ে যায়। এর বাইরে কি হতে পারে? এর বাইরে যেটা হয়, প্রত্যেকটা রোবট প্রচণ্ড দামি, নানান কোম্পানি নানান রকমভাবে নিয়ে আসছে। সেই রোবটগুলোর ক্ষেত্রে যে খরচ হচ্ছে, রোবটটা ইনস্টলেশন যে খরচা আছে, সেই খরচ কিন্তু বহন করতে হবে ঘুরিয়ে পিছিয়ে পেশেন্টদেরকেই। তার ফলে রোবোটিক সার্জারির খরচটা অনেকটাই বেড়ে যায়। তবে হ্যাঁ, ভবিষ্যতে এমন দিন খুব বেশি দূরে নেই যখন বিভিন্ন নার্সিংহোম বড় বড় সেট আপগুলো প্রায় প্রত্যেকটাই রোবট থাকবে। তার ফলে অটোমেটিক্যালি বাজারের বেসিক নিয়মে রোবোটিক সার্জারির খরচও কমের দিকে থাকতে থাকবে। স্ক্রিনে যে রোবট দেখতে পাচ্ছেন, এই রোবটের ক্ষেত্রে রোবোটিক আর্মগুলো যেগুলো, এই রোবোটিক আর্মগুলো দিয়েই পেশেন্টের অপারেশন করা হয়। আর এর পাশে যে কনসোল রয়েছে, সেই কনসোল যেখানে হচ্ছে পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে এটা মনিটরে দেখতে পাচ্ছেন সার্জন, এবং সার্জেনের হাতে পায়ে যে সমস্ত প্যাডেলগুলো রয়েছে সেই সমস্ত দিয়ে সার্জন নানান রকমভাবে এই রোবটটাকে কন্ট্রোল করে চলেছেন, নিয়ন্ত্রণ করে চলেছেন। এইভাবেই কিন্তু সার্জন অপারেশনটা করে চলেছেন। এই অপারেশন করা বা এই সার্জিক্যাল পদ্ধতির জন্য পেশেন্টের কাছে একটা টিম থাকে, যে টিম নানান রকম যন্ত্রপাতিগুলো রোবোটিক আর্ম থেকে এদিক ওদিক করে দেয় বা রোবোটিক আর্মটাকে পেশেন্টের শরীরের সঙ্গে অ্যাটাচ করে দেয়। রোবোটিক আর্মটাকে যে নানান রকম জিনিসপত্র দিয়ে ঢেকে দিতে হয় যাতে সেটার ক্ষেত্রে কোনো রকম সংক্রমণ না হয়, এই জিনিসটার জন্য কিন্তু একটি টিমকে ওটির মধ্যে থাকতে হয়। তবে যিনি মেন সার্জন, তিনি হচ্ছেন সম্পূর্ণ আলাদা একটি কনসোলে বসে থাকেন। এই কনসোলটি যে কোনো জায়গায় থাকতে পারে, ওটির মধ্যে থাকতে পারে, ওটির বাইরে থাকতে পারে, পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকতে পারে। এখানে যে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, আমি একটা অ্যাপারেন্টলি এটা একটা সম্পূর্ণ ওটির বাইরের বেসিক সেট আপ, যেখানে হচ্ছে ডেমো মেশিন রয়েছে। এই ডেমো মেশিনের মধ্যে যেখানে আমি হচ্ছে কনস্ট্যান্ট কিছু রোবোটিক আর্মসকে কন্ট্রোল করে মেশিনের মধ্যে জিনিসপত্রগুলো নাড়াচাড়া করছি। শুধু তাই নয়, একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, আমার চোখে যে গগলসটা রয়েছে, এই গগলসটা দিয়ে কিন্তু আমি একটা 3D ভিশন পাচ্ছি। মনিটরে যতই জিনিসগুলোকে, ছবিগুলোকে হেজি হেজি লাগুক না কেন, আমার চোখে কিন্তু প্রযুক্তির আশ্চর্য উন্নতির ফলে সম্পূর্ণ 3 ডাইমেনশনাল একটা ভিশন পাচ্ছিলাম, যেখানে হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি কতটা দূরে নিয়ে যাব আমার প্রোবটাকে বা আর্মটাকে কতটা নাড়াতে হবে। এইভাবেই এই পুরো রোবোটিক সার্জারি প্রসিডিওরটা চলতে থাকে। অ্যাক্সিডেন্টস আর অ্যাক্সিডেন্টস, কখন যে দুর্ঘটনা ঘটবে, কোন যন্ত্র যে কখন তার কাজ বন্ধ করে দেবে বা তার যা কাজ সেটাকে উল্টে দেবে, সেটা আমরা জানি না। হতেই পারে যে ভবিষ্যতে মেডিকেল ফিল্ডের ক্ষেত্রে অপারেশন করতে গিয়ে নানান রকম দুর্ঘটনা আমরা দেখলাম, সে তো আজও ঘটে। রাস্তা পার হতে গিয়েও তো মানুষ গাড়ি চাপা পড়ে, তাই বলে কি মানুষ গাড়ি চাপা ছেড়ে দিয়েছে? ঠিক একই রকমভাবে রোবোটিক সার্জারির ক্ষেত্রেও নানান রকম কমপ্লিকেশান, নতুন নতুন জটিলতা, এগুলো আমাদের দেখতেই হবে। কিন্তু বিজ্ঞানীদের উপর আমাদের ভরসা আছে। নিশ্চিতভাবে আমরা জানি যে বিজ্ঞানীরা যে সমস্ত নতুন নতুন জটিলতার সম্মুখীন হবেন, তার নতুন নতুন ভালো ভালো সঠিক সমাধানও আবিষ্কার করে ফেলবেন। আমরা এইটাই আশা রাখতে পারি যে ভবিষ্যতে মানুষ এবং রোবট মিলে মেডিকেল ফিল্ডকে একটা নতুন উচ্চতায় নিয়ে চলে যাবে, যেখানে মানুষ এবং রোবট একসঙ্গে মানুষের নানান রকম রোগকে হারিয়ে দেবে, সবার উপরে জয়ী হবে সুস্বাস্থ্যই। এই আশা রেখে আমরা আমাদের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।